ভারতীয় ফুটবলের অন্ধকার থেকে কিন্তু ভোরের আলো কিছুটা দেখা যাচ্ছে। 20 বছরের জন্য কিন্তু ইন্ডিয়ান ফুটবলের একটা রূপরেখা তৈরি হয়েছে। বিদেশি প্লেয়ারদের নিয়েও খবর দেওয়া রয়েছে এই ভিডিওতে। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা মূলত কথা বলবো ফুটবল আপডেট নিয়ে, যেখানে ইস্ট বেঙ্গলকে নিয়ে আলোচনা করার রয়েছে, বিদেশি প্লেয়ার নিয়ে আলোচনা করা রয়েছে, আইএসএল নিয়েও কথা বলার রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা কথা বলি একটুখানি ইন্ডিয়ান ফুটবল নিয়ে, হ্যাঁ আমাদের জাতীয় দলের অবস্থা খুবই খারাপ, আর ক্লাব ফুটবল যাও চলছিল সেটা এখন বন্ধ রয়েছে। কিন্তু এই যে বন্ধ দীর্ঘদিন থাকবে না সেটা তোমাদের জানিয়েছিলাম, অনেকে হতাশ হয়ে পড়েছিলে, কারণ আমরা আমাদের যে চ্যানেল বা বাদবাকি সমস্ত চ্যানেলের ক্ষেত্রেই একটা অ্যাভারেজ কিন্তু আমরা ভিউয়ার্স দেখতে পাই যে এরা কিন্তু ফুটবলটাকে ভালোবাসে, রেগুলার বেসিকে ফুটবলটা ভালোবাসে। কিন্তু এখন ফুটবল নেই, তারাও হতাশ হয়ে পড়ছে। দিনের পর দিন তোমাদের কমেন্টগুলো দেখলে অনেক অনেক কষ্ট হয় যে কি হবে, আদেও হবে তো? হ্যাঁ হবে, সবই হবে, কিন্তু একটু সময় লাগছে। যেটা হচ্ছে ভালো হচ্ছে, যেটা হবে ভালো হবে, কারণ আমরা চাইছিলাম যে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এবছর তো লিগ হবে, এমনিই পিছিয়ে গেছে, ছোট করে একটা লিগ হবে, সেটা নিয়ে কোনো ব্যাপার নয়, কিন্তু তারপর থেকে কি হবে সেটাই হচ্ছে সকলের মনে প্রশ্ন ছিল। ক্লাবদের মনে প্রশ্ন ছিল, ফ্র্যাঞ্চাইজি এবং তারা স্পন্সর কীভাবে আনবে তাদের সকলের মনেই প্রশ্ন ছিল। এবার যে রূপরেখাটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে আগামী 20 বছরের জন্য একটা প্রস্তাব। সেই 20 বছর এই সিস্টেমে ফুটবলটা চলবে, যেরকমভাবে শেষ 15 বছর ধরে এই ফুটবল স্ট্রাকচার চলেছিল, এবছরে যেটা শেষ হয়েছে ডিসেম্বর মাসে, ঠিক সেই রকমভাবেই বা তার থেকেও ভালোভাবে কিন্তু 20 বছরের জন্য প্ল্যানিং এবার করা হবে। তো 20 বছরের প্ল্যানিংটাকে বাদ রেখে যদি আগে এই বছরের প্ল্যানিং নিয়ে কথা বলি, তাহলে বলতে হয় এবছরের ফুটবল শুরু হচ্ছে কিন্তু ফেব্রুয়ারি থেকে। জানুয়ারিতে সম্ভব হচ্ছে না, ফেব্রুয়ারি 4 তারিখ থেকে কিন্তু ইন্ডিয়ান ফুটবল শুরু হতে চলেছে এবং গোয়া এবং কলকাতাতেই ম্যাচ হবে। তো আমাদের জন্য খুব ভালো ব্যাপার, আমরা কলকাতায় প্রচুর ম্যাচ দেখতে পাবো। ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান রয়েছে, সাথে ইন্টারকাশি আসছে, জামশেদপুর আসছে, নর্থ ইস্ট আসছে এবং উড়িষ্যা যদি দল রাখে তারাও আসছে। টোটাল 7টা দল আমাদের কলকাতা থেকে খেলবে। শুধু যুব ভারতী নয়, এছাড়াও কিশোর ভারতীতে খেলা হবে, কল্যাণীতে খেলা হবে, ব্যারাকপুরে খেলা হবে, অনেক জায়গায় ঘুরিয়ে ফিরিয়ে অনেক মাঠ রয়েছে, সমস্ত জায়গায় কিন্তু খেলা হবে। এটা কিন্তু আমাদের জন্য খুবই ভালো ব্যাপার, আমাদের এখানে এত দল খেলবে, আমরা অনেক বেশি খেলা দেখতে যাওয়ার সুযোগ পাবো এবং ভালো খেলা হবে এবং হোম অ্যাওয়ে ভিত্তিকে খেলা হবে। আমাদের 7টা দল যেখানে যেখানে যারা থাকবে তারা কিন্তু তাদের মধ্যে হোম অ্যাওয়ে ভিত্তিকে খেলবে এবং সেখান থেকে প্রথম দিকের 4টে দল তারা কিন্তু নেক্সট রাউন্ডে যাবে এবং গোয়া থেকে যে দলগুলো খেলবে তাদেরও 4টে দল কিন্তু নেক্সট রাউন্ডে যাবে, তারপর সেই নেক্সট রাউন্ডের খেলা হবে। সব মিলিয়ে মিশিয়ে কিন্তু খেলাটা হবে, এটা হচ্ছে সবথেকে পজিটিভ ব্যাপার। এবং জানুয়ারিতেই শুরু হয়ে যেত, কোনো অসুবিধা ছিল না, কিন্তু ক্লাবগুলো চাইছে একটু সময়, যাতে প্র্যাকটিস, দল গঠন, সেট আপ তৈরি করতে তো একটু সময় দিতে হবে। কারণ তোমরা যদি দেখো উড়িষ্যা দল গঠন করেইনি, চেন্নাইন এফসি তারা ইন্ডিয়ান প্লেয়ারদের নিয়ে যা হোক করে সুপার কাপ খেলেছে। তো এছাড়াও জামশেদপুর বলো বা বেঙ্গালুরু বলো, তারাও কিন্তু আরেকটু তাদের সময় লাগবে। তো সেই কারণেই তারা জানুয়ারির সময়টুকু চেয়ে নিয়েছে। এটা কিন্তু সবথেকে ভালো, তাড়াতাড়ি শুরু করে দিলে ভাই আরও খারাপ হতো। জানুয়ারি মাসটা তারা প্র্যাকটিস করুক, দল গঠন করুক এবং ফেব্রুয়ারি মাস থেকেই খেলা শুরু হচ্ছে, এটা কিন্তু সবথেকে ভালো ব্যাপার। এটা গেল এই বছরের গল্প। আর এবার যদি আমরা কথা বলি দীর্ঘমেয়াদিতে কি হবে, দেখো দীর্ঘমেয়াদিতে কি হবে তোমরা সকলেই মোটামুটি কম বেশি জেনে গেছো, সোশ্যাল মিডিয়াতে সবটুকুই এসে গেছে। আমি প্রচণ্ড ব্যস্ত ছিলাম, আমি তোমাদের জানিয়েছিলাম যে আমাদের বাড়িতে দাদু মারা গেছে, তো তার কাজ ছিল, তো সেই কারণে এই 2 দিন একদমই তোমাদের সঙ্গে আপডেট কিছু শেয়ার করতে পারিনি। তো যেটা আপডেট 20 বছরের জন্য হচ্ছে সেটা হচ্ছে যে নতুন করে কিন্তু 20 বছরের জন্য একটা পরিকল্পনা হচ্ছে, সেখানে কিন্তু মোটামুটি 70 কোটি টাকা করে কিন্তু লিগের জন্য খরচ হবে। এখানে কিন্তু অনেকগুলো ব্যাপার রয়েছে। এই ব্যাপারটা অনেকদিন আগেই এফএসডিএল বলেছিল যে আমরা তো শুধু লস আর লসে চলছি, এবার কিন্তু এই লস বা লাভ সবাই মিলে আমরা ভাগ করে নিলে ব্যাপারটা ভালো হয় না। যেখানে এআইএফএফ থাকবে, এফএসডিএল থাকবে, ক্লাব থাকবে, সবাই মিলে আমরা যদি এই লাভ লসটাকে ভাগ করে নিই তাহলে তো সুবিধা হয় সবারই। তো সেই ব্যাপারটাই কিন্তু একটু ঘুরিয়ে ফিরিয়ে করা হচ্ছে,
যেটা লাভ বা লস হবে তার কিন্তু 50% কিন্তু যে ক্লাবগুলো খেলবে ইন্ডিয়ান ফুটবলে, যে টপ টায়ার লিগে যারা ক্লাবগুলো খেলবে 14টা দল বা পরে আরও দল সংখ্যা বাড়বে, তারা কিন্তু 50% এই লাভ্যাংশ বা লভ্যাংশ যাই হোক না কেন সেটা কিন্তু পাবে। এছাড়া কমার্শিয়াল যারা পার্টনার থাকবে তারা 30% পাবে এবং ফেডারেশন তারা কিন্তু পাবে 10%, এবং বাকি যে 10% থাকবে সেটা কিন্তু রেভিনিউ শেয়ার হিসাবে বিবেচিত হবে। অর্থাৎ যারা প্রথম থেকে আইএসএল খেলে আসছে তো তারা কিন্তু চাইলে এই 10% শেয়ার কিন্তু কিনতে পারে। সেটা একটা ক্লাবই কিনবে, কোনো ব্যাপার নয়। ক্লাবরা যদি মিলে মিশে যদি কেনে, যে 2-3টে ক্লাব মিলে এই 10% শেয়ার কেনে, লাভ হলে তারা সেই শেয়ার পাবে এবং লস হলেও তারা সেই শেয়ার পাবে। এবং অবশ্যই টপ টায়ার লিগ যখন হচ্ছে এখানে কিন্তু প্রমোশন এবং রেলিগেশন দুটো থাকাই দরকার। এবার যদি কোনো ক্লাব রেলিগেট হয়ে যায় তারা বলবে ভাই আমরা রেলিগেট হয়ে গেছি, কী হবে না, সেখানেও কিন্তু তারা সুবিধা পাবে। তারা রেলিগেট হয়ে গেলেও কিন্তু 2 বছরের জন্য আইএসএলের এই যে লভ্যাংশের টাকা কিন্তু যে 50%-এর মধ্যে যে ক্লাবগুলো ছিল সেখানে কিন্তু তারা 2 বছরের জন্য তারা সেই টাকাটা পাবে, তাদের কোনো রকম সেক্ষেত্রে অসুবিধা হবে না। এবং তারা যদি এক্সট্রা সেই রেভিনিউ যে 10%-এর মধ্যে যদি কিছু শেয়ার তারা কিনে রাখে সেখান থেকেও পাবে। তো ওভারঅল কিন্তু এটা কিন্তু দুর্দান্ত একটা স্ট্রাকচার। এবার এই স্ট্রাকচারে কিন্তু এবছরে খেলা সম্ভব নয়, কারণ এটা সময় লাগবে। তো এই স্ট্রাকচার কিন্তু সামনের সিজন অর্থাৎ 2026-27 থেকে হবে, 2025-26 সিজনে নয়, পরের বছর থেকে হবে। এবং আর একটা যেটা ব্যাপার, যে এতদিন এফএসডিএলকে কিন্তু ফ্র্যাঞ্চাইজি ফ্রি দিয়ে দলগুলোকে খেলতে হচ্ছিল, সেটা কিন্তু দিতে হচ্ছে না। তার জন্য কিন্তু প্রত্যেকটা ক্লাবকে 1 কোটি টাকা করে বা 1 কোটির একটু বেশি হয়তো হবে, সেই টাকা কিন্তু এআইএফএফকে দিতে হচ্ছে। অর্থাৎ এআইএফএফ এই দিকে লাভ্যাংশ তারা পেয়ে যাচ্ছে, তারা প্রথমেই 14 কোটি টাকা পেয়ে যাচ্ছে। এবার আইএসএল এর লাভ হোক বা লস হোক তার সেখান থেকে 10% পাবে। ওভারঅল কিন্তু এআইএফএফ এর হাতে কিন্তু কিছু টাকা আসবে। এআইএফএফ এর হাতে টাকা আসা অবশ্যই দরকার, কারণ আই লিগের যেরকম অবস্থা এআইএফএফকে চালাতে হয়, এছাড়া সুপার কাপ এআইএফএফকে চালাতে হয়, যুব লিগ থেকে শুরু করে অনেক খরচা এআইএফএফ এর রয়েছে। তো সেই টাকাটাও কিন্তু এআইএফএফ পেয়ে যাচ্ছে। এই যে প্রস্তাবে কিন্তু ক্লাবরা খুশি। হ্যাঁ, এবার অনেকে বলবে তাহলে কি ইস্টবেঙ্গল খেলবে না? এই তো ক্লাব জোট করছে না, ক্লাব জোট আইএসএল করছে না, আইএসএল করছে কিন্তু এআইএফএফ। ক্লাব জোট কিন্তু তাদের অংশগ্রহণ করতে হবে এই নিয়মে যে লাভ এবং লস সেটা যেন সবাই যেন ভাগ করে নেয়। তো সেখানে ইস্টবেঙ্গলের তো খেলতে কোনো রকম অসুবিধা নেই। ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা থেকে শুরু করে ইস্টবেঙ্গলের অফিসিয়ালদের একটাই বক্তব্য ছিল, আমরা কোনো রকম লিগ আয়োজনের দিকে নেই, কারণ সেটা আমরা করা থেকে এআইএফএফ করাটা সবথেকে ভালো। যেহেতু আমাদের দেশে এআইএফএফ রয়েছে তো তারা লিগ পরিচালনা করুক, আমরা পার্টিসিপেট করব, আমাদের কোনো রকম অসুবিধা নেই। তো সেক্ষেত্রে এআইএফএফই লিগ করছে, কোনো ক্লাব জোট লিগ করছে না। অনেক জায়গা থেকে অনেক কিছু শুনবে, সেসব কান দিও না যে ইস্টবেঙ্গল খেলবে না, এসব কোনো ব্যাপারই নয়। ইস্টবেঙ্গলও কিন্তু এই যে 50% যে ক্লাবগুলোর মধ্যে যে থাকবে রেভিনিউ, বা যদি ইস্টবেঙ্গল চায় তো 10% যে রেভিনিউ কিনতে পারে, কিন্তু মনে হয় সেটা গোয়া, মুম্বাই, কেরালা এই সব দলগুলোর তারা সুযোগ সুবিধা পাবে। তো দেখা যাক, যা হবে হবে, সেটা নিয়ে কোনো ব্যাপার নয়। তো ইস্টবেঙ্গল খেলবে, বাদবাকি সবাই খেলবে। আজকে কিন্তু আরও একটা মিটিং রয়েছে এবং 29 তারিখে কিন্তু অবশেষে ফিক্সচার ঘোষণা হতে পারে। অফিসিয়াল ফিক্সচার ঘোষণা না হলেও মোটামুটি সব কিছু আজকে ঠিক হয়ে যাবে এবং 29 তারিখে সব কিছু আরও ঠিক হয়ে যাবে। তো একটু হলেও আশার আলো, এবং আমি বলবো এটা খুব ভালো। 20 বছরের জন্য যে প্ল্যানিং করা হয়েছে খুবই ভালো। এবং এই যে স্ট্রাকচার কিন্তু এত দিন ধরেই চলবে। এখানে প্রমোশনও থাকছে, রেলিগেশন থাকছে, এখানে এআইএফএফ এর ওপর ক্ষমতা থাকছে, এআইএফএফ টাকা পাচ্ছে, ক্লাবরা টাকা পাচ্ছে, যারা কমার্শিয়াল পার্টনার তারাও কিন্তু অতটাও আর লসে চলবে না। সব মিলিয়ে মিশিয়ে এটা সবার জন্য ভালো হয়েছে। যা হয় ভালোর জন্যই হয়, এর থেকে বলতেই হয়। তো ওভারঅল এই যে স্ট্রাকচার, তোমরা কতটা খুশি হয়েছে তোমরা আমাকে কমেন্টে জানিও। আমি যতটুকু আমার মতন করে গোদা বাংলায় বুঝেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি কোনো জায়গায় ভুল ত্রুটি থাকে, তোমরা যদি জেনে থাকো, অবশ্যই তোমরা সেটা একদম ভালোভাবে কমেন্ট করো। তোমাদের কমেন্টটা আমি পিন করে দেবো যদি আমার কোথাও ভুল হয়, তো সেটা কিন্তু তোমরা আমাকে ধরিয়ে দিও। তো যাই হোক, এই ব্যাপারগুলো গেল। এরপর আমরা যদি একটুখানি ছোট্ট করে কথা বলি আনোয়ার আলীকে নিয়ে। বলেছিলাম তো আনোয়ার আলীকে নিয়ে চাপ নিও না বস, আনোয়ার মোহনবাগানের প্র্যাকটিসেও জয়েন করছে না, আনোয়ার কিন্তু ব্যানও হচ্ছে না। কালকে কিন্তু একদম একটা রায় এসেছে, সেই রায়টা তোমরা দেখলেই বুঝতে পারবে, আমি আমাদের সোশ্যাল মিডিয়াতে দিয়ে দেবো। তো সেই রায় যেটা
বলা হয়েছে যে এতদিন ধরে যে সমস্ত কিছু চলছিল, মামলা যেরকম দুরকম চলছিল মোহনবাগানের তরফ থেকে করা হয়েছিল, সেগুলো সব খারিজ হয়ে গেছে। সমস্ত ব্যাপারটা আবার কিন্তু চলে যাচ্ছে পিএসসির কাছে। তো ওভারঅল কিন্তু দীর্ঘদিনের আবার ব্যাপার, এবং যেরকমটা ব্যাপার আমি প্রথম দিন থেকেই তোমাদের বলে আসছি, আনোয়ারকে একটা জরিমানা দিতে হবে, ডেফিনেটলি দিতে হবে। খুব বড় অঙ্ক নয়, 2 থেকে 2.5 কোটি টাকা হয়তো জরিমানা দিতে হবে। সেটা মোহনবাগান সুপার জায়েন্টই পাবে, এছাড়া কেউ পাবে না। আর ইস্টবেঙ্গলও ব্যান খাচ্ছে না, আনোয়ারও ব্যান খাচ্ছে না, দিল্লিও ব্যান খাচ্ছে না, কেউ খাচ্ছে না, এটাই হবে। এবার এটা দীর্ঘ সময়ের ব্যাপার, আনোয়ারকে নিয়ে কোনো রকম ব্যাপার নেই। আনোয়ার কিন্তু এই যে শুনানি শুনে যথেষ্ট খুশি হবে, এবং এই খুশির খবরের মধ্যেই দুঃখের খবরও রয়েছে। কারণ প্রাক্তন ইস্টবেঙ্গলের চ্যাম্পিয়ন প্লেয়ার বোরহা হেরিরা, গোয়ার হয়ে 2বার সুপার কাপ চ্যাম্পিয়ন বোরহা হেরিরা কিন্তু এবার ইন্ডিয়া থেকে বিদায় নিচ্ছে। অফিসিয়ালি সে কিন্তু এফসি গোয়ার সঙ্গে কন্ট্যাক্ট টার্মিনেট করেছে। এই 32 বছর বয়সী স্প্যানিশ অ্যাটাকিং মিডিও কিন্তু এবার ইন্ডিয়ান ফুটবলকে বিদায় জানাতে চলেছে। এর আগে সিবেরিওতোরও, এবার কিন্তু বোরহা হেরিরাও কিন্তু সে আর ইন্ডিয়ান ফুটবল নয়, সে বিদেশে খেলতে যেতে চাইছে। রিসেন্ট টাইমে বোরহা দুর্দান্ত ছন্দে ছিল, তো বোরহার চলে যাওয়াটা কিন্তু যথেষ্ট ধাক্কা, এবং গোয়াও কিন্তু বেশ অনেকটাই ভেঙে চুরে গেল। কারণ এই দুজন সেট প্লেয়ার বেরিয়ে যাওয়া, এরপর ইকারও বেরিয়ে যাবে যেরকমটা শোনা গেছে। তো ওভারঅল এটা কিন্তু ধাক্কা। যাই হোক, গোয়া আবার দল গঠন ভালো করে নেবে। বোরহার জন্য অনেক অনেক শুভকামনা রইল। সে যদি আবারও পরবর্তী সময় ফিরে আসে ইন্ডিয়ান ফুটবলে, আমরা খুশি হব। তার নতুন জার্নি সে জানুয়ারি থেকে শুরু করবে নতুন কোনো ক্লাবে, খুব সম্ভবত সাইপ্রাসের কোনো ক্লাবে সে জয়েন করতে চলেছে, সেরকমই খবর বেরিয়ে আসছে। এছাড়া আমার সবথেকে পছন্দের বিদেশি ইন্ডিয়ান ফুটবলে খেলা, আইএসএলের মঞ্চে খেলা সবথেকে সেরা বিদেশি 38 বছর বয়সী ফিজির স্ট্রাইকার রয় কৃষ্ণা, সেও কিন্তু এবার অবশেষে ইন্ডিয়া থেকে তার অধ্যায় শেষ করলো। বয়সটা অনেক হয়েছিল, সে এটিকে পরবর্তী সময় এটিকে মোহনবাগান, বেঙ্গালুরু, ওড়িশা সমস্ত ক্লাবে খেলেছে, অনেক গোল করেছে, অনেক ভালো মুহূর্ত দেখেছি। প্রাক্তন দলদের বিরুদ্ধে তার একটা সম্মান, সেটাও দেখেছি। লাস্ট কেরালা সুপার লিগে তাকেও খেলতে দেখলাম। তো সব মিলিয়ে মিশিয়ে তার জার্নিটা তো অসাধারণ ছিল। এবার কিন্তু সে তার দেশেই ফিজিতে ফিরে যাচ্ছে, সেখানে শেষ কিছু দিন খেলে ফুটবল থেকে সে অবসর নেবে, সেরকমটাই তার সিদ্ধান্ত। তো রয় কৃষ্ণার জন্য অনেক অনেক শুভকামনা রইল। শেষ সময়টুকু সে ভালোভাবে এনজয় করুক তার দেশে গিয়ে, সেখানে ফুটবলটা খেলে সে এই সিজনের শেষেই হয়তো ফুটবল থেকে বিদায় নেবে, সেরকমই সম্ভাবনা রয়েছে। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।